নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নীতিশ কুমারকে কিন্তু এবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতেই হচ্ছে কোথাও গিয়ে পক্ষান্তরে। অন্তত অমিত শাহ যে কথাটা বলেছিলেন যে বিধায়ক দল পরবর্তীতে ঠিক করবে তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে কিংবা তাদের নেতা কে হবে, সেটা এবার হয়তো যারা বর্তমান বিধায়ক রয়েছেন তারা হারে হারে বুঝতে পারছেন যে নীতিশ কুমারকে এই মুহূর্তে যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে না লড়ানো হয় তাহলে আর এই যাত্রায় উপায় নেই। এবং সেই প্রেক্ষাপটেই প্রথম একজন যিনি মুখ খুলেছেন তিনি আর কেউ নন। তিনি কে? তিনি সম্রাট চৌধুরী, যিনি নিজে নাকি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অমিত শাহ বারংবার চেষ্টা করছিলেন। সম্রাট চৌধুরী এই মুহূর্তে স্টেজ থেকে দাঁড়িয়ে বলেছেন যে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। তার কারণ তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকে বিহারের সম্পূর্ণ বিষয়টাই ঘুরে গিয়েছে। বিহারের রাজনীতি 23শে অক্টোবর পর্যন্ত যা ছিল এবং 23শে অক্টোবরের পরবর্তী সময়ে যা আছে তার মধ্যে আকাশ পাতাল তফাৎ, এটা অনেকেই বলছেন। এবং সেটা রাজনীতি যারা প্রত্যক্ষভাবে করছেন তারা বুঝতে পারবেন না সেটা কখনো হয় নাকি। এবং সেই জায়গা থেকে সম্রাট চৌধুরী এই বক্তব্য উঠে এসেছে এবং তার সঙ্গে উপেন্দ্র কুশওয়া 6টি সিটে লড়ছেন, কিন্তু তবুও তিনি কিন্তু একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ গঠবন্ধনের সহকর্মী এবং তার সঙ্গে নীতিশ কুমারের বলা হয় লবির লোক। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী আছেন বলে উপেন্দ্র কুশওয়া, জিতেন রাম মাঝি, তাদের যে পলিটিক্সটা সেটা এখনো পর্যন্ত টিকে রয়েছে। সেই জায়গা থেকে উপেন্দ্র কুশওয়ার বক্তব্য রয়েছে, আপনাদেরকে শোনাবো। উপেন্দ্র কুশওয়া বলছেন যেমন ভাবে সূর্য পূর্ব দিকে ওঠে সেটা নিয়ে যেমন কোনো সন্দেহের অবকাশ নেই, নীতিশ কুমারও মুখ্যমন্ত্রী রাখবেন সেটা নিয়েও সন্দেহের অবকাশ নেই। শোনাবো বক্তব্য। তার সঙ্গে সঞ্জয় ঝা, যিনি কিন্তু জেডিইউর হয়ে তিনি নেতা হলেও পরবর্তীতে তাকে বলা হতো তার বিভিন্ন কার্যকলাপ দেখে যে তাকে যেন অমিত শাহ প্লান্ট করে রেখেছে, সেই রকম সঞ্জয় ঝা তিনিও একই কথা বলছেন। একই স্টেজ থেকে তিনি বলছেন, আমি আবার রিপিট করছি যে নীতিশ কুমারই পরবর্তী মুখ্যমন্ত্রী হবে। কিন্তু কেন এই ব্যাকুলতা, কার জন্য এই ব্যাকুলতা? তার কারণটা কি এটাই যে এই মুহূর্তে বিহারের রাজনীতি সম্পূর্ণ তেজস্বী যাদব কেন্দ্রিক হয়ে গিয়েছে। এবং আপনাদেরকে আগেই একটা খবর আমরা দেখিয়েছিলাম, রাহুল গান্ধী একটা ফোন করেছিলেন, একটা ফোন করার মাধ্যমে তিনি অশোক গেহলতকে পাঠিয়েছিলেন লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের বাড়ি। এবং সেই যে মিটিং এর মাধ্যমে পরবর্তী দিন তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী বলে ঘোষণা করা, সেটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক হয়েছে। এবং তার ভিত্তিতে মানুষ এই মুহূর্তে তেজস্বী যাদবের মিটিং যখন শুনতে আসছেন, মানুষের মধ্যে থেকে এই স্লোগান উঠে আসছে যে ভবিষ্যতের মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে আসছি। সুতরাং এই যে উন্মাদনাটা, সেটাকে থামাতে পারে একটাই মাত্র মুখ, সেটা সবাই জানেন বিহারে এই মুহূর্তে নিত্যানন্দ রায় সেই মুখ নয়। সেই রকম মুখ সঞ্জয় শাহ কিংবা সম্রাট চৌধুরী কেউ যে নন, তারা সবাই বুঝতে পারছেন। এবং তাই জন্য স্টেজ থেকে চিৎকার করে করে এই মুহূর্তে একটাই বক্তব্য রাখছেন যে নীতিশ কুমার আমাদের মুখ্যমন্ত্রী, যেমন আছেন তেমন থাকবেন। অর্থাৎ অমিত শাহ যে কথাটা ঘোষণা করতে পারেননি সেই কথাটা তিনি ছেড়ে রেখেছিলেন যে বিধায়কদের ওপর বিধায়করা ঠিক করবে পরবর্তীতে তাদের নেতাকে। এবং বিধায়করাই হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন যে বিধায়করা তারা যদি নেতা ঘোষণা না করে তাহলে পরবর্তীতে তাদের জয়টা আর হবে না। এবং আসনের যে লোভ, সেটা তো সবচেয়ে বড় লোভ, সেটা অমিত শাহ হয়তো এতটা মালুম করতে পারছেন না, কিন্তু আসন চলে যেতে পারে সেটা হয়তো বিহারে থেকে মালুম করতে পারছেন পর পর বিহারে বিজেপি এবং এনডিএ বিভিন্ন দলের নেতারা। সেই ছবিটাই উঠে আসছে নাকি? আপনারা আগে শুনুন উপেন্দ্র কুশওয়া কি বলছেন স্টেজ থেকে, এবং তারপরে শুনুন একই স্টেজ থেকে সঞ্জয় শাহ, তিনি জেডিইউ এর নেতা, তিনি কি বলছেন। পর পর দুটো বক্তব্য শুনুন, তারপর আবার আসছে বিস্তারিত ব্যাখ্যায়। कि बिहार का अगला मुख्यमंत्री इस चुनाव के बाद कौन बनेगा। मैं हाथ जोड़कर प्रार्थना करना चाहता हूं मीडिया के बंधुओं से भी, कृपा करके यह सवाल बिल्कुल मत पूछिएगा। नीतीश कुमार जी बिहार के मुख्यमंत्री थे, नीतीश कुमार जी बिहार के मुख्यमंत्री हैं और नीतीश कुमार जी बिहार के मुख्यमंत्री रहेंगे। इसमें कोई कंफ्यूजन की बात नहीं है, कहीं से कोई कंफ्यूजन की बात नहीं है। 100% जिस तरह से प्रत्येक दिन पूरब में सूरज का उगना निश्चित है, वैसे ही नीतीश कुमार का फिर से बिहार का मुख्यमंत्री बनना निश्चित है। मैं भी रिपीट करता हूं और आप भी बोलिएगा, नीतीश कुमार जी मुख्यमंत्री थे, नीतीश कुमार जी मुख्यमंत्री हैं और नीतीश कुमार जी मुख्यमंत्री रहेंगे।
আপনারা শুনলেন দুজন নেতার বক্তব্য, এবং এই রকম দুজন নেতা যখন নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন কিংবা চাপে পড়ে খানিকটা অ্যানাউন্স করতে বাধ্য হচ্ছেন, তখন জিতেন রাম মাঝি আরেকজন নেতা, তিনি এই মুহূর্তে এনডিএ এর তরফ থেকে সাংসদও, যার দল থেকে 6 জন বিধায়ক পর্যন্ত লড়ছে এই এনডিএ এর হয়ে, একদম সরাসরি তিনিও বলছেন যে নীতিশ কুমারই তো পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, এই নিয়ে সন্দেহের তো কোনো অবকাশ নেই। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে বেশ চাপেই পড়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের সঙ্গে বিভিন্ন জেডিইউ সংলগ্ন যে সমস্ত দল রয়েছে, তারা বুঝতে পারছে নীতিশ কুমার ছাড়া আর কোনো রাস্তা নেই। এবং আপনাদের তার সঙ্গে আরেকটা ছবি দেখাই, সেই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে চিরাগ পাসওয়ান কয়েকদিন আগে পর্যন্ত বলেছিলেন জঙ্গল রাজের সরকার চালাচ্ছেন নীতিশ কুমার, সেই জঙ্গল রাজের সরকার চালানো নীতিশ কুমারকে পায়ে হাত দিয়ে সমস্তিপুরে প্রণাম করেছিলেন স্টেজের ওপর থেকে একদম চিরাগ পাসওয়ান, সেই ছবিটা উঠে এসেছে। এবং নরেন্দ্র মোদী এই মুহূর্তে শুধুমাত্র যে চিরাগ পাসওয়ানকে সাইডলাইন করে দিয়ে নীতিশ কুমারকে বক্তব্য রাখার জন্য এগিয়ে দিয়েছিলেন, সেই ভিডিওটা আপনাদেরকে দেখেছিলাম, সেটা যে কোথাও গিয়ে কাজ করেছে। এবং চিরাগ পাসওয়ান যে প্রণাম করলেন একদম সরাসরি নীতিশ কুমারকে, সেটাও যে কোথাও গিয়ে কাজ করেছে। সেটার ফল হিসেবে আমরা কি দেখতে পেলাম, রবিবার দিন সন্ধ্যেবেলা হঠাৎ নীতিশ কুমার পৌঁছে গেলেন চিরাগ পাসওয়ানের বাড়িতে ছট পুজো উপলক্ষে। একদম ঠিক শুনছেন, যে চিরাগ পাসওয়ানকে কোনোভাবেই নীতিশ কুমার দেখতে পাচ্ছিলেন না, চিরাগ পাসওয়ানের বিভিন্ন সিটে জেডিইউ এর প্রার্থী দাঁড় করাচ্ছিলেন এবং চিরাগ পাসওয়ানের বিভিন্ন প্রার্থী তাদের মনোনয়নপত্র বাতিল হয়ে যাচ্ছিল, অনেকে বলছিলেন সেটা নীতিশ কুমার করাচ্ছেন। সেই চিরাগ পাসওয়ানের বাড়িতে ছট পুজোতে চলে গেলেন নীতিশ কুমার। সমস্ত কিছুই রাজনীতিতে সম্ভব, রাজনীতি সবসময় একদম সম্ভাবনাময় শিল্প, এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী না হলে যে আর এনডিএ এর সম্ভাবনা নেই, সেটা অন্তত ভোটের আগে বেশ কিছুটা মালুম করতে পারছেন বিহারে যারা রাজনীতিটা প্রতিনিয়ত করছেন। অমিত শাহ সেটা মালুম করতে না চাইলেও তিনি চাইছেন না মালুম করতে, তিনিও বুঝতে পারছেন, তিনিও বহুদিনের পলিটিশিয়ান, তিনি বহুদিনের কিং মেকার একদম তাকে বলা হয়। তিনি জানেন না নীতিশ কুমার ছাড়া আর কাউকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ফেস করলে পরবর্তীতে আর এই সরকার থাকবে না, কিংবা মানুষ এই সরকারের সপক্ষে থাকবেন না, সেটা তিনিও জানেন। কিন্তু সেই জায়গা থেকে তিনি চাইছেন না, তিনি এবারে বিজেপিকেই প্রতিষ্ঠিত করতে চাইছেন। কিন্তু বিজেপির নেতারা কি চাইছে, বিজেপির নেতারা কোথাও গিয়ে অমিত শাহের যে কথা সেটাকে কন্ট্রাডিক্ট করছে না, এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। সম্রাট চৌধুরী কিভাবে বললেন এই ধরনের কথা, কিংবা একদম জেডিইউ নেতা সঞ্জয় শাহ তিনি বা কিভাবে বললেন এই ধরনের কথা, এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে উঠছে। অর্থাৎ এনডিএ এর মধ্যেই একটা সমস্যা তৈরি হয়েছে যখন থেকে তেজস্বী যাদব সরাসরি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে, এবং সেখানে রাহুল গান্ধী তার একটা মাস্টার স্ট্রোক, সবাই বলছে গেম চেঞ্জিং একটা মাস্টার স্ট্রোক, সমস্ত কিছুর ওপর গিয়ে দাঁড়িয়ে পড়েছে এই মুহূর্তে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী মুখ, সেই হিসাবে মানুষ আসছেন তেজস্বী যাদবকে দেখতে। এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা আপনারা দেখুন, গত দুদিন ধরে নীতিশ কুমার বলুন কিংবা একদম সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বারংবার যে সমস্ত মিটিং এ যাচ্ছেন, সেই সমস্ত মিটিং এ তার বক্তব্যের বিষয়টা কি, তার হঠাৎ করে বক্তব্যের বিষয় হিন্দু মুসলিম না, তার বক্তব্যের বিষয় কি অনুপ্রবেশ না, তার বক্তব্যের বিষয়টা হচ্ছে চাকরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে বেকার যুব সমাজকে কত নীতিশ কুমার চাকরি দিয়েছে, সেই সমস্ত নিয়ে দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন। এটা কিন্তু কোনো জায়গায় ভোটের আগে আপনারা দেখতে পাবেন না। প্রত্যেকটা স্টেটে ভোটের আগে বিভিন্ন ধরনের মুদ্রা থাকে, সেই মুদ্রাগুলো কি কি মুদ্রা, অনুপ্রবেশ, হিন্দু মুসলিম, হিন্দু খাত্রে মে, হ্যাঁ বহু কিছু বলা হয়, কিন্তু এবারে চাকরি নিয়ে কথা বলতে শুরু করেছে বিজেপি নেতারা। গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ তেজস্বী যাদব যখন থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েছেন তখন থেকে আরো চাপ দিয়ে তিনি বলছেন যে আমি একদম লিখিত দিচ্ছি যে চাকরির সমস্যা দূরীকরণ আমি করব আগামী 20 মাসের মধ্যে, সরকার তৈরি হওয়ার 20 মাসের মধ্যে। সুতরাং সেটাকে টেক্কা দিতে গেলে কোনোভাবেই যে 10,000 টাকা করে মহিলাদের খাতায় দেয়া হচ্ছে সেটা পাল্লা দিতে পারবে না, সেটা সবাই বুঝতে পারছেন এবং দেশের প্রধানমন্ত্রীও বুঝতে পারছেন। এবং আপনাদের জানিয়েছিলাম একটা মিটিং এর কথা যেটা দিল্লিতে হয়েছিল, সেই মিটিংটার মধ্যে ক্লোজ ডোর একটা বৈঠক, সেখানে সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু চেয়েছিলেন যে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দেওয়া হোক। তিনি 5 বছরের জন্য না হলেও কয়েক দিনের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিক এবং সরাসরি 5ম বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হন না বিহারের, তাতেই বা সমস্যাটা কি? কিন্তু অমিত শাহ শেষ পর্যন্ত চাননি এবং অমিত শাহ শেষ পর্যন্ত নিত্যানন্দ রায় তার নামটা প্রস্তাব করেছে মিটিং এ, কিন্তু সেটা শেষ পর্যন্ত গৃহীত হয়নি। তাই জন্য নিত্যানন্দ রায়কে কেউ সরাসরি সাহসটা নিতে পারেননি যে নতুন একদম ফেস আনলে
পরবর্তীতে এনডিএ টিকবে কিনা। সুতরাং কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার এবং তেজস্বী যাদব তাদের মধ্যে ফাইট হবে, সেটা একটা প্রেজেন্ট করার চেষ্টা চলছে। এবং চেষ্টাটা কারা করছেন? যারা ভোটের ময়দানে দাঁড়িয়ে আছেন, যারা 5 বছর ধরে সরকারে ছিলেন, তারা বুঝতে পারছেন তারা সরকারে থেকে কি কাজ করেছেন। শুধুমাত্র নীতিশ কুমারের নাম, তার ভিত্তিতেই ভোট হতে পারে, তা না হলে কোনো ধরনের কোনো সরকারের কাজের উপর দেশের মানুষ অর্থাৎ বিহারের মানুষ যে সন্তুষ্ট নন, সেটা নেতারাও খুব ভালো করে জানেন। আপনারা সামগ্রিক বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যতদূর সম্ভব হয় আমাদের চ্যানেল শেয়ার করুন সমস্ত মাধ্যমে, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।